নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। আসলে আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে আলামত কিন্তু শুরু হয়ে গেছে। সেটা হলো স্থানীয় নির্বাচন দাবি করছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আর একটা হলো যে সংখ্যানুপাতিক ভোটে সংসদ গঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল ঢাকায় বেশ বড় একটা মহাসমাবেশ করেছে, বেশ বড়। পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় জায়গায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন চান। আমরা ঠিক জানি না উচ্চকক্ষের সংখ্যানুপাতিকের জন্য কি আলাদা ব্যালটের কথা তারা বলবেন না। হোসেন লিখেছেন, নির্বাচন একটা ভাওতাবাজি। ধরুন আপনার দেশে মোট 100 জন ভোটার আছে, তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন, জামাতকে দিল 25 জন, গণ অধিকারকে দিল 20 জন, ইসলামী আন্দোলনকে দিল 15 জন, অন্যান্যদের দিল 10 জন। তাহলে জিতবে কে? জিতবে বিএনপি। মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই, তবুও বিএনপি অটোপাস। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি দেখার আগে বলতে হচ্ছে যে 1 সেকেন্ডও ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আপনারা অনেকেই টেনে টেনে দেখে কিছু বুঝতে পারেন না, পরে আপনারা আজে বাজে মন্তব্য করে যান কমেন্টে। দর্শক, অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন মূল ভিডিওটি এখন দেখে আসি। মোতাহার হোসেন লিখেছেন, নির্বাচন একটা ভাওতাবাজি। ধরুন আপনার দেশে মোট 100 জন ভোটার আছে, তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন, জামাতকে দিল 25 জন, গণ অধিকারকে দিল 20 জন, ইসলামী আন্দোলনকে দিল 15 জন, অন্যান্যদের দিল 10 জন। তাহলে জিতবে কে? জিতবে বিএনপি। মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই, তবুও বিএনপি অটোপাস। বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস। কেন পাস? এটাই ভাওতাবাজি, গণতন্ত্রের নামে ভাওতাবাজি। এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার। এজন্যই আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে। একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। প্রতিনিধিত্বমূলক সরকার, অর্থাৎ যে দল যত % ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে। এই লেখায় কি বোঝা গেল? প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না। তাই জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সবার একটাই চাওয়া, আগামী ইলেকশন যাতে পিআর পদ্ধতিতে হয়। কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে। ধরেন মোট ভোটের 40 ভাগ ইসলামী জোট পাইল, তাহলে তারা সংসদে সিট পাবে 300 আসনের 40 ভাগ অর্থাৎ 120টি। বিএনপি পাইল 30 ভাগ, তাহলে তারা 300 সিটের 30 ভাগ অর্থাৎ 90টি সিট পাবে। আবার উল্টাটাও হতে পারে, বিএনপি 70 ভাগ ভোট পাইলে তারা 210টা সিট নিয়ে সংসদে যেতে পারে। কিন্তু বিএনপি এতে রাজি না, না মানে না। তারা এই দাবিকে ইলেকশন পেছানোর দাবি মনে করে, ষড়যন্ত্র মনে করে। বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলে শুনুন। কথা হলো, বিএনপি কেন রাজি না? তারা তো মনে করে দেশের 18 কোটি মানুষের সবাই তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। তাহলে কাহিনী তো একই, সবাই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুক। আসলে বিএনপির ভয় দুইটা জায়গায়। এক, এভাবে ইলেকশন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ জামাত, চরমনাই, হেফাজত, খেলাফতে মজলিস সব দল মিলে যদি একটা ভোটের বাক্স দেয় তাহলে খেল খতম। বিএনপির ভোটে যে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। যদি 5 কোটি ভোট পড়ে দেখা যাবে 3 কোটি ইসলামী জোটে পড়ছে, ফলে ক্ষমতায় চলে আসবে ইসলামী দল, বিএনপি যাবে বিরোধী দলে। আরেকটা ভয় আছে, বিএনপি আওয়ামী লীগের মতোই ক্ষমতার ভাগ ছাড়তে চায় না। তারা জানে এভাবে ভোট দিলে যদি তারা ক্ষমতায় আসেও তারপরও একটা মহা বিপদ ঘটবে। সংসদে তারেক রহমানের একচেটিয়া আধিপত্য থাকবে না, যেটা শেখ হাসিনার ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল ঢাকায় বেশ বড় একটা মহাসমাবেশ করেছে, বেশ বড়। অবশ্যই এটা একটু বলে রাখা ভালো, ইসলামী আন্দোলনের বড় মহাসমাবেশ খুব অভাবনীয় ঘটনা না, এবং কেউ কোনো অঙ্ক মেলাতে চাইলে মেলাতেও পারবেন। শেখ হাসিনার সময় যখন কাউকে একটা সময় অলমোস্ট কোনো সমাবেশ করতে দেওয়া হতো না, তখন ইসলামী আন্দোলন এই সোহরার দিতে খুব বড় বড় মহাসমাবেশ করেছেন। এবং তাদের প্রধান যেহেতু একজন পীর, তাদের অনুসারী আছে প্রচুর, সেই অনুসারীরা খুবই সিরিয়াসলি এসব প্রোগ্রামে যোগ দেন। শুধু তাই না, বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের উল্লেখযোগ্য পরিমাণ ভোটও আছে। মাঝে মাঝে নির্বাচনে আমরা এটা দেখেছি, এটাও একটু বলে রাখা ভালো। শেখ হাসিনার সময় বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনও যখন সবাই অ্যাভয়েড করেছিল, তখন ইসলামী আন্দোলন সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। সুতরাং তাদের কিছু ভোটের পরিস্থিতি আমরা দেখেছি। আমরা জানি না, বরিশাল নির্বাচনে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছেন, তারপর তারা নির্বাচনের ধারা থেকে বেরিয়ে আসে, এবং সে কারণেই বোধ করি 24-এর নির্বাচনে তাদের পার্টিসিপেট করা হয় নাই। যাই হোক, সেই সমাবেশ ঘিরে বেশ আগ্রহ ছিল, এবং
গুরুত্বপূর্ণ একটা আলাপ ছড়িয়ে পড়েছে, সেটা হলো একটা বিরোধী মোর্চা কি তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে। এই প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব। আর কারা কারা গেলেন, কি কি বলেছেন, মোটা দাগে আমরা একটু দেখতে চাই। এইটা মানে টাইটেল করা হয়েছে সংস্কার বিচার, এগুলো তো আছেই, সংখ্যানুপাতিক ভোট বা নির্বাচনের দাবি। তার মানে প্রধান যে হেডলাইন তাদের টাইটেলের, তার মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের আলাপ এসছে। এবং এই সমাবেশ থেকে তারা 16 দফা একটা ঘোষণা করেছেন, আমি সবগুলো বলতে যাচ্ছি না। এর মধ্যে একটা দফায় তারা বলছেন পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় জায়গায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন চান। আমরা ঠিক জানি না উচ্চকক্ষের সংখ্যানুপাতিকের জন্য কি আলাদা ব্যালটের কথা তারা বলবেন, নাকি যে ভোট হয়েছে সেটার। আর সেই যে ভোট হয়েছে সেটার যদি সংখ্যানুপাতিক লোয়ার হাউসে হয়, আপার হাউসে সংখ্যানুপাতিকের আর কি প্রয়োজন, আসলেই জানি না। তাদেরকে এ ধরনের বুদ্ধি কারা দিয়েছেন, তারা কেন এভাবে ভাবছেন। যেমন বিএনপি যদি যেভাবে ভাবছে যে ফার্স্ট পাস দ্য পোস্টে যেভাবে লোয়ার হাউস হবে, তার সিটের যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটের, ভোটের না, আপার হাউস হয়, আমরা বলছি যে এটা আসলে এভাবে আপার হাউস কোনো এফেক্টিভ কিছু হবে না। ঠিক একইভাবে তারা দুটো হাউস কেন চাইছেন জানি না। তারা আরও অনেক কথাবার্তা বলেছেন, বিএনপিকে ইঙ্গিত করে এই ধরনের দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন। এখানে জামায়াতে ইসলামী গেছেন, তাদের মহাসচিব কথা বলেছেন এবং তিনিও বেশ কঠোর ভাষায় বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা না হলে নির্বাচন হতে পারবে না। কোন হাউস কোনো উল্লেখ করেননি। জামাত কিন্তু লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা দীর্ঘদিন থেকে বলছে। এটা বোধগম্য, জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাওয়ার খানিকটা যুক্তি আছে, কিন্তু যদিও এটা এক ধরনের রিজলভড ইস্যু। এবং জামায়াতে ইসলামীর মহাসচিব আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে ইসলামী দলগুলো এক মঞ্চে আসতে পারে, তাদের মধ্যে যদি ঐক্য হয়, বা ইসলামী আন্দোলনের নেতারাও একই কথা বলেছেন, যদি ঐক্য হয় সেটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, এমনকি তারা ক্ষমতায় চলে যাবেন, এই আলাপ হচ্ছে। এবং এই মঞ্চে যারা গেছেন অনেকে তাদেরকে ডিফাইন করার চেষ্টা করছেন যে একটা বৃহত্তর মোর্চা তৈরি হয় কিনা। আমি দলের কথা বলছি, দলের বাইরেও হিন্দু সম্প্রদায়ের নেতা গেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গেছেন, এর ছাড়াও একজন বুদ্ধিস্ট নেতা গেছেন, বিভিন্ন ধর্ম থেকে রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছেন। কিন্তু দলের কথা আমরা যদি বলি, জামায়াতে ইসলামী গেছে, নেজামে ইসলাম গেছে, খেলাফত মজলিসের প্রতিনিধি গেছে, ইসলামী ঐক্য জোটের প্রতিনিধি, আমাদের কাছে আগ্রহোদ্দীপক সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির 2 জন গেছেন। এর মধ্যে তাদের মেম্বার সেক্রেটারি জনাব আক্তার গেছেন, সাথে জনাব সার্জিস আলমও ছিলেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন, খেলাফত মজলিসের ছিলেন, খেলাফত আন্দোলনের ছিলেন, এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন। সো আমি খেয়াল করবো যে বেশ লম্বা একটা স্পেকট্রাম আছে। মূলত ইসলামী দল, তার বাইরে আছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি, এই 3। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।